প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা জানব জীবন বিজ্ঞান ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। আজকের বিষয় পৃথিবীতে প্রাণের সৃষ্টি। পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে জানার আগে আমাদের পৃথিবী সৃষ্টি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেওয়া প্রয়োজন। আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে সূর্যের সঙ্গে অন্য একটি জ্যোতিষ্কের মহাসংঘর্ষের ফলে সূর্য থেকে কয়েকটি টুকরো ছিটকে বেরিয়ে আসে, যারা মহাকর্ষের নিয়ম মেনে সূর্যের চারিদিকে নির্দিষ্ট ছন্দে আবর্তিত হতে থাকে। আর তারই একটি টুকরো হলো আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বর্তমান পৃথিবী। প্রাণ সৃষ্টির বিভিন্ন ধাপ। পৃথিবীতে কিন্তু কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে হঠাৎ করে প্রাণ সৃষ্টি শুরু হয়নি, কারণ পৃথিবী যেহেতু সূর্যেরই অংশ, তাই সৃষ্টির শুরুতে এটি ছিল প্রকৃতপক্ষে একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তাই কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে এবং ধাপে ধাপে পৃথিবীতে প্রাণ সৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হয় এবং প্রাণের আবির্ভাব ঘটে। এই ধাপগুলি সম্পর্কে আমরা পরপর জানব। প্রথমত, প্রথম ধাপ বা প্রাণ সৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি। প্রাণ সৃষ্টি সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, তবে এর মধ্যে বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন প্রবর্তিত জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ সর্বাধিক বিজ্ঞানসম্মত ও স্বীকৃত। এই মতবাদ অনুযায়ী বিভিন্ন অজৈব যৌগ বা মৌল থেকেই ক্রমান্বয়ে সরল থেকে জটিলতর জীবের সৃষ্টি হয়েছে। বর্তমান পৃথিবীতে প্রাকৃতিক ও কৃত্রিম মিলিয়ে মোট 118টি মৌল বা মৌলিক পদার্থ বর্তমান। পৃথিবীর সমগ্র জড়জগৎ ও জীবজগতের গঠনগত উপাদানই হল এই মৌলগুলি। অর্থাৎ যে কোনো জীবদেহ বিশ্লেষণ করলে এই 118টি মৌলের একাধিক মৌল পাওয়া যাবে। প্রায় 360 থেকে 400 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন ছিল না, অর্থাৎ বায়ুমণ্ডল ছিল সম্পূর্ণ বিচারকধর্মী। তখন কিছু মৌলিক পদার্থের একটা ছোট্ট অংশ মুক্ত অবস্থায় ছিল বটে, কিন্তু অধিকাংশ মৌলই পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগরূপে অবস্থান করত, যেমন অক্সাইড, হাইড্রাইড, কার্বাইড, নাইট্রাইড, সায়ানাইড ইত্যাদি। এবং তখনকার কয়েকটি উল্লেখযোগ্য মৌল বা যৌগ হল হাইড্রোজেন, জলীয় বাষ্প, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড ইত্যাদি। তাপমাত্রা কমিয়ে ধীরে ধীরে পৃথিবী তুলনামূলকভাবে আরও শীতল হলো, ফলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টির জল রূপে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়ল। আর এই জলেই সৃষ্টি হয়েছিল প্রথম প্রাণের স্পন্দন। কোটি কোটি বছর ধরে এই রকম প্রাকৃতিক ক্রিয়ার ফলেই সৃষ্টি হলো সাগর, মহাসাগর এবং আরও অন্যান্য জলাশয়। এবার আমরা আসব দ্বিতীয় ধাপ বা বিভিন্ন সরল জৈব যৌগের সৃষ্টি। বৃষ্টির জলের দ্বারা যখন সাগর মহাসাগর পূর্ণ হচ্ছিল, তখন আরও একটি ঘটনা চুপচাপ ঘটে চলছিল, আর তা হলো বিভিন্ন মৌল বা যৌগ জলে দ্রবীভূত হয়ে সমুদ্রের জলে তাদের ঘনত্ব বৃদ্ধি ঘটাচ্ছিল। সেই সময় সমুদ্র জলের তাপ ও সূর্যালোকের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রের প্রভাবে সমুদ্র জলের বিভিন্ন মৌল ও অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার ফলে বিভিন্ন সরল জৈব যৌগের সৃষ্টি হয়, যেমন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। বিভিন্ন মৌল এবং জৈব ও অজৈব যৌগ সমৃদ্ধ আদি পৃথিবীর এই উত্তপ্ত সমুদ্রের জলকেই বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ নামে আখ্যায়িত করেছেন। এবার আমরা আসছি তৃতীয় ধাপ বা জটিল জৈব যৌগের সৃষ্টি। সরল জৈব যৌগ সৃষ্টির পর পলিমারাইজেশন বা বহুলীকরণ ধর্মের সাহায্যে একই রকম জৈব অণু পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট জটিল জৈব যৌগের সৃষ্টি করল, যেমন জটিল শর্করা, পলিপেপটাইড, পলিনিউক্লিওটাইড, ফ্যাট ইত্যাদি। এখানে পলিমারাইজেশন বা বহুলীকরণ নামে আমরা একটা নতুন শব্দ পেলাম। এই পলিমারাইজেশন হলো জৈব যৌগের একটি বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম, যার সাহায্যে কোনো যৌগের অসংখ্য সরল একক পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে ওই যৌগের অনেক বড় এবং জটিল অণু সৃষ্টি করতে পারে।
যেমন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড অণু পলিমারাইজেশনের দ্বারাই বৃহৎ এবং ভিন্ন ভিন্ন প্রোটিন অণু গঠন করে। এবার আমরা আসছি চতুর্থ ধাপে বা কোষ সদৃশ গঠন সৃষ্টি। সমুদ্রের গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপে বিভিন্ন জটিল জৈব অণু সৃষ্টির পর আন্তরাণবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয়ে বড় বড় কোলয়েড দানা সৃষ্টি করে। বিজ্ঞানী ওপারিন এই রকম গঠনকে কোয়াসার্ভেট নাম দেন। অন্যদিকে বিজ্ঞানী ফক্সের মতে তখনকার পরিবেশে প্রোটিন অণুগুলি লিপিড পর্দা বেষ্টিত হয়ে কোষের মতো গঠন সৃষ্টি করেছিল। বিজ্ঞানী ফক্স এগুলোকে মাইক্রোস্ফিয়ার নামে অভিহিত করেন। এই কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারকেই কোষের পূর্বসূরি বলে ধরা হয়। এবার আমরা আসছি পঞ্চম ধাপে বা প্রোটোসেল গঠন। এটি প্রাণ সৃষ্টির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপেই সৃষ্টি হলো জীবের অন্যতম উপাদান নিউক্লিক অ্যাসিড। কারণ নিউক্লিক অ্যাসিডই হলো জীবের যাবতীয় জৈবিক বৈশিষ্ট্যের ধারক, বাহক এবং পরিচালক। তবে প্রথমে সৃষ্টি হয়েছিল আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এই আরএনএই তখন প্রজননিক বস্তুর ভূমিকা পালন করত এবং এরা ছিল প্রোটিনবিহীন, তাই এদেরকে নগ্ন জিনও বলা হতো। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার আরএনএ সমন্বিত হয়ে এবং পর্দাবেষ্টিত হয়ে যে অবায়ুজীবী, পরভোজী, ভাইরাসের মতো গঠন সৃষ্টি করল সেটাই প্রাথমিক কোষ বা প্রোটোসেল নামে পরিচিত। এবার আসছি ষষ্ঠ ধাপে বা প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি। হট ডাইলিউট স্যুপ অর্থাৎ তখনকার সমুদ্রের জলের তাপমাত্রা কমতে কমতে যখন 50 ডিগ্রি সেলসিয়াসের নিচে এলো, তখন প্রোটোসেলের মধ্যে বিভিন্ন কোলয়েডীয় বস্তু সমন্বিত হয়ে সাইটোপ্লাজম সৃষ্টি করলো। তাছাড়া নিউক্লিক অ্যাসিডেরও বিবর্তন ঘটল, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষিত হলো। এছাড়া সার্বিকভাবে প্রোটোসেলের আয়তনও বৃদ্ধি পেল। এইভাবে আরএনএ, ডিএনএ ও সাইটোপ্লাজম সমন্বিত হয়ে প্রোটোসেলগুলি আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের মর্যাদা পেল। এরা প্রকৃতিতে ছিল অবায়ুজীবী এবং কেমো হেটেরোট্রফ, অর্থাৎ এরা পরিবেশ থেকে বিভিন্ন জৈব যৌগ শোষণ করে পুষ্টিসম্পন্ন করত। এবার আসছি সপ্তম ধাপে বা ইউক্যারিওটিক কোষ সৃষ্টি। এই ধাপের শুরুতে কিছু প্রোক্যারিওটিক কোষে ক্লোরোফিল অণু সংশ্লেষিত হলো। এইভাবে তারা সালোক সংশ্লেষে সক্ষম হলো। ফলে পরিবেশে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটল, যা অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আর এর সঙ্গে সঙ্গে পৃথিবীর বিজারক পরিবেশ ধীরে ধীরে জারকীয় অবস্থায় উন্নীত হলো। এরপর প্রোক্যারিওটিক কোষের মধ্যে বিভিন্ন একক বা দ্বিএকক আবরণী বেষ্টিত কোষ অঙ্গাণুর সৃষ্টি হলো। ডিএনএর সঙ্গে প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম সৃষ্টি হলো। 4 অংশের সমন্বয়ে সংগঠিত নিউক্লিয়াসের সৃষ্টি হলো। এইভাবে প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটল। এবার আমরা আসছি অষ্টম ধাপ বা বহুকোষী জীব সৃষ্টি। ইউক্যারিওটিক কোষের দুটি প্রধান ও সুস্পষ্ট পথে বিবর্তন ঘটল। এর একটি পথে ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে সরল বহুকোষী উদ্ভিদ ও ধাপে ধাপে অঙ্গ প্রত্যঙ্গ সমন্বিত জটিলতর উদ্ভিদ সৃষ্টি হল। অন্য পথে ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে প্রথমে সরল বহুকোষী প্রাণী ও ধাপে ধাপে অঙ্গ প্রত্যঙ্গ সমন্বিত জটিলতর প্রাণীর সৃষ্টি হলো। আর সাথে সাথে প্রাণ প্রকাশের বিভিন্ন সুর, ছবি ও সক্রিয়তায় পৃথিবী ভরে উঠল প্রাণময়তায়। এখানে আমরা বিবর্তন নামে একটি নতুন শব্দ পেলাম। বিবর্তন হলো সেই প্রক্রিয়া বা পদ্ধতি যেটি অত্যন্ত মন্থর হলেও গতিশীল, এবং এই প্রক্রিয়ায় তুলনামূলক সরলতর জীব থেকে ক্রমান্বয়ে উন্নততর ও জটিলতর জীবের আবির্ভাব ঘটে। পৃথিবীতে যে মুহূর্তে প্রাণের আবির্ভাব ঘটেছিল সেই মুহূর্ত থেকেই বিবর্তন শুরু হয়েছে, এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।